তোর অপেক্ষার অবসান ঘটিয়ে ইলহান ভাই এসে পড়েছে প্রভা আপা। প্রেরণার কথা শুনে প্রভার হাতের কলমটা থেমে যায়। বইয়ের পাতা বন্ধ করে হাতের পাশে থাকা ওড়নাটা নিয়ে ছুটে যায় দরজার পানে। দরজা খুলে সোজা সিঁড়ি দিয়ে নিচে ছুটে আসে। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে সদর দরজা দিয়ে বাইরে ছুটে যায়। বাড়ির মেইন গেটের সামনে পৌঁছাতেই পা থমকে যায় তার। সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখতে পেয়ে মস্তিষ্ক শূন্য হয়ে থমকে পড়ে। ঠোঁটে নিজের অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। ইলহান গাড়ি থেকে বের হয়ে তার ফুপুকে জড়িয়ে ধরে। তার কয়েক হাত দূরেই দাঁড়িয়ে প্রভা। ইলহান তার ফুপুর হাতে আর প্রেরণার হাতে কিছু জিনিস ধরিয়ে দেয়। তারা সেই ফল মিষ্টি নিয়ে ঘরের ভেতরে চলে যায়। ইলহান দাঁড়িয়ে থাকা প্রভার সামনে গিয়ে বলে, আমায় মিস করিস নি, তাই না? প্রভার চোখের কোণে অশ্রু জমা হয়েছে। প্রভা ইলহানের জবাব না দিয়েই বলে, আপনি সত্যি ফিরে এসেছেন? ইলহান প্রভার গালে হাত রেখে শান্ত স্বরে বলে, না এসের উপায় কি? আমার বিরহে আমার প্রিয়দর্শনে যে পথ চেয়ে বসে আছে। পথিকের আশায় পথ চেয়ে বসে রই, সময় গড়ায় কিন্তু আমার পথিক কই? প্রভার কথা শুনে ইলহান হেসে দেয়। গালে থাকা হাতটা মাথায় দিয়ে প্রভার সব চুল এলোমেলো করে দিয়ে বলে, খুব পেকেছিস আজকাল, পড়াশোনা বাদ দিয়ে তাহলে এসব চলছে, তাই না? প্রভা আবারও ইলহানের কথা এড়িয়ে যায়। নিজের চুল ঠিক করে নিজেই বলতে থাকে, এত দেরি করলেন কেন? কই দেরি করলাম, সেদিনে না তোকে রেখে গেলাম, খুব বেশি দিন তো হয়নি। কথাটা খুব চিন্তিত হওয়ার ভান করে বলে ইলহান। প্রভা ইলহানের থেকে এক হাত দূরত্ব বাড়িয়ে নেয়। প্রভার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে। প্রভা চোখের জল মুছতে মুছতেই বলে, 1 বছরের কথা বলে গিয়েছিলেন ক্যাপ্টেন সাহেব। 1 বছরকে 2 বছর বানিয়ে দিয়েছেন। 2 বছর সময়টাকে আপনার সেদিন মনে হয়? কি করব বল, তোর ব্রিগেডিয়ার বাপ ছাড় দিয়ে যায় না, 3 রাত খাটিয়ে মারে। কোন জন্মের কোন শত্রুতা যে আছে তোর জল্লাদ বাবের সাথে আমার, আল্লাহই ভালো জানে। আমার আব্বাকে নিয়ে এমন কথা বলবেন না বলে দিচ্ছি, পরিণাম কিন্তু ভালো হবে না। তেজি স্বরে কথাটা বলে প্রভা। ইলহান প্রভার চেয়ে বেশি জোরে বলে ওঠে, তোর বজ্জাত বাপ আমার ফুফুর জীবনটার 12টা বাজিয়ে রেখেছে, আর তুই আমার পরিণাম শেখাচ্ছিস। প্রভা দমে যায় না, নিজের কোমরে হাত রেখেই বলে, কি ক্ষতি করেছে আমার বাপ আপনার? কি ক্ষতি করেনি বল? 3 বছর ধরে আমার আদরের বউটাকে তার বাড়িতে জিম্মি করে রেখেছে, এটা কি কম? আমার আব্বা আপনার শ্বশুর হয় ইলহান ভাই। আমার শ্বশুরটা কেন বোঝে না, তার মধ্যে আবার আব্বাটা শুনতে ইচ্ছে করে। ইলহান বেদনাদায়ক ভাব নিয়ে কথাটা বলে। ইলহানের কথার ভাবার তো বুঝতে প্রভা বেশ সময় লাগে। কথাটা বুঝতে পেরে চিল্লিয়ে বলে ওঠে, অসভ্য কোথাকার! এই জন্যই আমার আব্বা আপনাকে আপনার বাড়িতে পাঠায়নি আমাকে। বাপরে, অসুখের কি বললাম, বিয়ে করেছি বাপ হবে না বুঝি? প্রভা কিছু বলতে যাওয়ার আগে সেখানে প্রেরণা এসে পড়ে। খানিকটা কাশির ভান করে সে। তারপর ইলহান আর প্রভাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের রোমান্স শেষ হলে ঘরে এসো, আম্মা ডাকে। সদর দরজার সামনে দাঁড়িয়ে কেউ ঝগড়া করে নাকি? হুম, বুড়ো হলে ঠিকই, কিন্তু বুদ্ধি হলো না। শেষ কথাটা খানিকটা ব্যঙ্গ করে বলে প্রেরণা। প্রেরণার কথা শুনে ইলহান তার দিকে এগিয়ে আসে। চোখ বড় বড় করে গম্ভীর মুখে বলে, এই শালি, আমার তোর বুড়া মনে হয়? আপনার সব চুল পেকে যাচ্ছে দুলাভাই, তাই তো আপা আপনাকে এখন ভালোবাসে না। ইলহান প্রেরণার কথা শুনে প্রভার দিকে তাকায়। প্রভা কোনো পাত্তা না দিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। প্রভা চলে যেতে ইলহান প্রেরণার দিকে তাকায়। প্রেরণা পরিস্থিতি বুঝতে পেরে বাড়ির ভেতরে দৌড় দেয়। ইলহানও প্রেরণার পিছু পিছু অন্দরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই খাবারের সুঘ্রাণ পায় ইলহান। সোফায় বসেই ফুপুর উদ্দেশ্যে বলে, আমি দুপুরে খেয়ে এসেছি ফুপু, এখন কিছু খাবো না, তুমি চাইলে 1 কাপ চা করে দিতে পারো। নিজের আদরের ভাতিজার আবদার শুনে প্রভার মা চুলার দুধ বসিয়ে দিল। তারপর একটা বাটিতে করে পায়েস নিয়ে এলো। ইলহান পায়েস দেখে খাবে না বলল। প্রভার মা জোর করলেও সে তা খেতে চায় না। প্রেরণা পাশে সোফায় বসে টিভি দেখছিল। নিজের মা আর ইলহানের কাণ্ড দেখেই বলল, যত জামাই আদর তাই এক্ষুনি নিয়ে নাও দুলাভাই, আমার বিয়ে হয়ে গেলে কিন্তু আর ভাগ পাবে না। তাই তো তোর বিয়ে দেবো না, যাতে আমার আদরে ভাগ না পড়ে। খানিকটা মজা করে কথাটা বলল ইলহান। প্রেরণা গম্ভীর স্বরেই বলে, আমার বিয়ে আমি করে নেব, তুমি তোমার বউ নিয়ে যাও।
কি রে, তুই প্রেম টেম করিস না তো? ইলহান ভ্রুকুচকে জিজ্ঞাসা করে প্রেরণাকে। প্রেরণা বিটকেল মার্কা হাসি দিয়েই বলে, না, আমি তো তোমার জন্যই বলছিলাম। ডাল মে কুছ তো কালা জরুর হ্যায়। ইলহান প্রেরণাকে ব্যঙ্গ করে বলে। প্রেরণা হাসতে হাসতেই বলে, সব কিছু পানির মতো সাফেদ আছে দুলাভাই। তোর আপা কইরা? আপার খবর তোমায় দিলে আমার বেনিফিট কি? হুম হুম, এই প্রেরণা বেনিফিট ছাড়া কিচ্ছু করে না। প্রেরণা নিজের বা হাতের চুলকানোর ভঙ্গিমা করে কথাটা বলে। ইলহান প্রেরণার ইশারা বুঝে ফেলে। ওরে শালি, বোনের আগে ঘুষ খাওয়া শুরু করে দিয়েছিস? প্রেরণা হাসে। ইলহান মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে প্রেরণাকে দেয়। প্রেরণা টাকা নিয়ে প্রভা কোথায় সেটা বলে দেয়। ছাদে চাঁদের আলোয় রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রভা। পেছন থেকে কেউ এসে তার চোখ আটকে ফেলল। প্রভা বেশ ভালো করে পুরুষালী ছায়াটা চিনতে পারে। প্রভা হাত না সরিয়ে হাতের ওপর হাত রেখে বলতে শুরু করে, এই হাজার মানুষের ভিডিও যদি আমায় ছুঁয়ে দেন, আমি নিঃসন্দেহে আপনায় চিনে ফেলবো। ইলহান হাত সরিয়ে নেয়। প্রভাকে নিজের দিকে ঘুরিয়েই বলে, হাজার মানুষের ভিড়ে যেতে দিলে তো আমি তো তোকে আমার মনের মণিকোঠায় সযত্নে আগলে রাখবো। প্রভা ইলহানের হাতটা শক্ত করে ধরল। ইলহানের কাঁধে মাথা রেখে বলে, আমায় কবে নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সাহেব? যেদিন তুই চাইবি। প্রভা মাথা তুলে বেশ কৌতূহল নিয়ে ইলহানকে বলে, যদি এখন যেতে চাই? তুই চেয়ে তো দেখ, নিয়ে যাওয়ার দায়িত্ব না হয় আমি নিলাম। কিন্তু আব্বা। প্রভার কথায় ইলহান বিরক্ত হয় খানিকটা। প্রভার হাতটা ছেড়ে দিয়ে বলে, উফ, আবার তোর আব্বা? তোর এই ব্রিগেডিয়ার বাপ আমায় কোনোদিন সুখী হতে দেবে না। এভাবে বলো না। প্রভার করুণ স্বর ইলহানের মন গলাতে পারে না। সে আরো ক্ষেপে যায়। কিভাবে বলবো? তুই থাক তোর বাপের বাড়ি, পরশু তোর বাপ এলে তোকে আমার বাড়ি নিয়ে যাব। কথাটা বলেই ইলহান দাঁড়ায় না, ছাদ থেকে নিচে চলে যায়। প্রভা পিছু পিছু আসে। ড্রয়িং রুমে এসে ইলহান চিৎকার করে বলে, ফুপু, আমি গেলাম। ইলহানের কথা শুনে প্রভার মা রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে ছুটে আসে। ইলহানকে বলে, আজকে রাতটা থেকে যা, যেদিন জামাই হিসেবে আসবো ওই দিন থাকবো। চাটা অন্তত খেয়ে যা। তোমার মেয়েকে খাওয়া ফুপু, দেখো যদি ঘটে একটু বুদ্ধি আসে। কথা বলে ইলহান বেরিয়ে যায়। প্রভার মা প্রভাকে বলে, কি করছিস তুই? প্রভা মাথা নাড়ায়, যার অর্থ সে কিছু করেনি। প্রভা সদর দরজার সামনে এলে দেখতে পায় ইলহান গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সে আর দাঁড়ায় না, নিজের ঘরে চলে যায়। অতীত। অনুপ্রভার বাবা মোরসালিন চৌধুরী পেশায় একজন নৌবাহিনীর উচ্চতর অফিসার। প্রভার মাকে প্রভার দাদি নিজে তার ছেলে মোরসালিনের জন্য পছন্দ করেছিলেন। ছোটবেলায় মোরসালিন চৌধুরী তার খালাতো বোনকে পছন্দ করতেন, কিন্তু মোরসালিন চৌধুরীর বয়স কম থাকায় সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। তারপর আর কোনো মেয়েকে তার মনে ধরেনি। নিজের মায়ের পছন্দসই বিয়ে করে নেয় সে। বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকলেও শ্বশুরবাড়ির সাথে কোনো কালেই সখ্যতা ছিল না তার। নৌবাহিনীতে থাকায় বছরের পুরোটা সময় বাড়ির বাইরেই থাকতেন তিনি। প্রভার জন্মের পর প্রভার দাদি মারা যান। তারপর প্রভার মামার বাড়ির মানুষের যাতায়াত প্রভার বাড়িতে বেড়ে যায়, কিন্তু প্রভার বাবার সাথে সম্পর্কের দূরত্ব কোনোদিনও কমেনি। প্রভা যখন ছোট তখন থেকেই প্রভার মামা চাইতো প্রভাকে নিজের ছেলের বউ করতে, কিন্তু প্রভা ছিল তার বাবার আদরের, বাপ বলতে অজ্ঞান এই মেয়ে। তাই তো প্রভাকে দেখতে পারতো না ইলহান। কিন্তু ভাগ্যের লিখন কি খণ্ডানো যায়? তাই তো হুট করে কবে যে অষ্টাদশীর প্রেমে পড়ে তা সে জানে না। ইলহান যখন কলেজে পড়ে তখনই প্রভাকে জানিয়ে দেয় সে বিয়ে করলে প্রভা ইলহানকেই করতে হবে। ছোট প্রভা দিক বেদিকে চিন্তা ভুলে এক ইলহানকে মন দিয়ে বসে। প্রভার বাবা ছুটিতে বাড়িতে এলে ইলহান সবাইকে জানিয়ে দেয় যে সে প্রভাকে বিয়ে করবে, কিন্তু মোরসালিন সাহেব তা মানতে নারাজ। কিছুতেই মেয়েকে এই বাড়িতে বিয়ে দেবে না সে, কিন্তু মেয়ের জেদের কাছে হেরে যায় সে। বিয়ে দিতে রাজি হয়, কিন্তু তার পরিবর্তে শর্ত রাখে ইলহানকে নৌবাহিনীতে নিয়োগ দিতে হবে। যদি এই শর্তে রাজি হয় তবেই বিয়ে দেবে। মুরসালিন সাহেব জানতেন এই শর্ত মানা ইলহানের জন্য সম্ভব হবে না। ইলহানের বাড়ি প্রথমে কেউ রাজি ছিল না। ইঞ্জিনিয়ারিং পড়ার ছেলেকে মাঝ সমুদ্রে পাঠাতে চায়নি কেউ।
কিন্তু ইলহান সবার কথা অমান্য করে নৌবাহিনীতে নিয়োগ দেয়। শর্ত মোতাবেক মোরসালিন সাহেব তাদের বিয়ে দিতে বাধ্য হন, কিন্তু মেয়েকে এক্ষুনি শ্বশুরবাড়ি পাঠাবেন না তিনি। ফিটনেস ভালো থাকায় নৌবাহিনীতে টিকে যায় ইলহান। বাড়ি ছেড়ে চলে যায় দূর সমুদ্রে। দীর্ঘদিন ঝড় বৃষ্টির মাঝে টিকে থাকে সে। অক্লান্ত পরিশ্রম করে সাধারণ নাবিক থেকে ক্যাপ্টেন পদে প্রমোশন পায়। 2 বছর পর বাড়িতে ফেরে সে নিজের প্রিয়তমাকে নিজের করে নেওয়ার জন্য। বর্তমান মোরসালিন সাহেব আজ বাড়িতে ফিরবেন। সাখওয়াত বাড়ি থেকে সবাই আসবে ইলহান আর প্রভার বিয়ের তারিখ ঠিক করার জন্য। চৌধুরী বাড়িতে আজ ঈদের সমান খুশি বিরাজ করছে। সবাই রান্নাঘরে একের পর এক খাবার রান্না করে চলেছে। প্রভা ইলহানের জন্য নিজেকে গুছিয়ে সাজগোজ করে নিয়েছে। শাড়ি পরা জানলেও সে শাড়ি না পরে একটা মেরুন রঙের সালোয়ার কামিজ পরে নেয়। সামান্য পাউডার দিয়ে নিল মুখে, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিল। তারপর নিচে গিয়ে মায়ের কাজে হেল্প করতে লাগলো। চৌধুরী বাড়িতে পরপর 3টে প্রাইভেট কার এসে থামলো। অনুপ্রভার মামার বাড়িতে তার 3 মামা পরিবার সহ একসাথে থাকে, তাই সকলেই চলে এসেছে নিজের বোন জামাইকে দেখতে আর বোনের মেয়ের সাথে ভাইয়ের ছেলের বিয়ের তারিখ নির্ধারণ করতে। একে একে সকলেই বাড়ির ভেতরে যায়। প্রভার মা এসে নিজের মা ও ভাই বোনদের আপ্যায়ন করে। প্রভার 2 ফুপুও এসেছে, কিন্তু প্রভার বাবা এখনো এসে পৌঁছায়নি। প্রেরণা সবার সাথে বসে গল্প করলেও প্রভা নিচে আসেনি। ইলহানের মনটা প্রভাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে রয়েছে। সে সোফা থেকে উঠে যায়, প্রেরণাকে ইশারায় ডাক দেয়। এদিক ওদিক তাকিয়ে দেখে, বলে, তোর বোন কই? ঘরে। প্রেরণার সহজ সাবলীল জবাব। ইলহান একটু ইতস্তত হয়ে বলে, একটু ডেকে আনবি? আপাকে দিয়ে তোমার কি কাজ শুনি? হুম হুম। খানিকটা ভাব ধরে বলে প্রেরণা। ইলহান প্রেরণাকে অনুরোধ করায় প্রেরণা নিজের ডান হাতটা ইলহানের দিকে বাড়িয়ে বলল। আগে টাকা দাও। ইলহান অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, কিসের টাকা? বাহারি, তুমি তোমার বউকে দেখবে, এতে আমার বেনিফিট কি শুনি? হুম হুম। আমার বেনিফিট? সেদিন না তোকে 1000 টাকা দিলাম, সেটা কি করেছিস? এত কৈফিয়ত আমি দিতে পারবো না ভাই, টাকা দিলে দাও, না হলে আমি চললাম। এই কথা বলে প্রেরণা সবার সাথে গল্প করার জন্য পা বাড়ায়। ইলহান প্রেরণার হাতটা ধরে টেনে তাকে আটকায়। মানিব্যাগ থেকে 500 টাকার নোট বের করে প্রেরণাকে দেয়। প্রেরণা টাকা নিয়ে উপরে চলে যায়। খানিক বাদে প্রেরণা দৌড়ে এসে সোফায় বসে পড়ে। ইলহান সিঁড়ির পানে তাকিয়ে আছে। প্রভা নিচে আসছে, পরনে নীল রঙের একটা সালোয়ার কামিজ, চুলগুলো খোপা করা বাঁধা বোধহয়, মাথায় ঘোমটা দিয়ে রেখেছে সে। নিচে এসে সোফায় কোনো জায়গা খালি না পায় প্রভা অগত্যা ইলহানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ইলহান তার হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। প্রভা পাশে দাঁড়াতেই একবার এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই সবার মতো গল্প করতে ব্যস্ত। ইলহান প্রভার খানিকটা কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে, হুট করে নীল রং পরলি যে, আগে তো পড়তি না? এটা যে আপনার প্রিয় রং, আগে তো জানতাম না। প্রভার কথা ইলহান স্মিত হাসে। প্রভার দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইলহান প্রভার দিকে তাকিয়ে বলে, আজকাল আমার পছন্দের খুব খেয়াল রাখিস বুঝি? প্রিয় মানুষের পছন্দের খোঁজ খবর না রেখে উপায় আছে বুঝি? প্রভা মুখ তুলে ইলহানের দিকে তাকিয়ে কথাটা বলে। ইলহান খানিকটা খুশি হয়ে জিজ্ঞাসা করে, আমি তোর প্রিয় মানুষ? অনুপ্রভা জবাব দেয় না। ইলহান আর কিছু জিজ্ঞেস করে না, সবার চোখের আড়াল করে প্রভার হাতটা ধরে। প্রভা খানিকক্ষণ হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, সফল না হতে পেরে ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে। খানিকক্ষণ পর সদর দরজা দিয়ে মোরসালিন চৌধুরী প্রবেশ করে। নিজের বাবাকে দেখে প্রভা ছুটে যায়। প্রেরণাও আসে। প্রভার ভাই বোনেরা সোফা থেকে উঠে মোরসালিন সাহেবকে বসতে দেন। সোফায় বসে আছে মোরসালিন চৌধুরী, সোজা অফিস থেকে এসেছে বলে তার পরনে সাদা উর্দি। পাশেই বসা প্রভার মা আয়েশা চৌধুরী। প্রভা এসে তার বাবার পায়ের কাছে বসলো। বাবার হাত দুটো ধরে অনুরাগের স্বরে বলে, ব্রিগেডিয়ার সাহেব তার অনুপ্রভাকে ভুলে গেছে বুঝি? মুরসালিন হাসলো। প্রেরণাকে ডেকে নিজের পাশে বসালো। দুজনের মাথায় হাত রেখে হাসতে হাসতেই বলল,
ব্রিগেডিয়ার সাহেব তার প্রতি নিঃশ্বাসে অনুপ্রভা আর অনুপ্রেরণাকে স্মরণে রেখেছে। প্রভা তার বাবার পায়ের ওপর মাথা রাখে। প্রেরণা বাবাকে জড়িয়ে ধরে। পাশ থেকে আয়েশা চৌধুরী বলে, বাপ মেয়েদের ভালোবাসা শেষ হলে আমার দিকে একটু নজর দিও। প্রভা তার বাবার পায়ের ওপর থেকে মাথা উঠিয়ে বলে, সারা বছর তোমার উপরেই নজর দেয় আম্মা, আজ একটু আব্বার দিকে নজর দিতে দাও। প্রভার কথা শুনে বাড়ির সকলে হেসে দেয়। কিছু সময় সবাই মিলে গল্পগুজব করে। মুরসালিন সাহেব ফ্রেশ হয়ে নেন। তারপর সকলে বিকেল 4টে বাজে দুপুরের খাবার খায়। এত কথাবার্তার মাঝে কখন যে বিকেল হয়েছে কেউ টেরই পায়নি। কথাবার্তার এক পর্যায়ে প্রভার মেজ মামা বলে, মুরসালিন, পোপার বিয়ে হয়েছে 3 বছর হতে চললো। এবার তোমার মর্জি হলে আমাদের ঘরের মেয়েকে আমরা নিয়ে যেতাম। মুরসালিন এইবার না করতে পারেন না। বিয়ে যখন হয়ে গেছে মেয়েকে তো আর সারা জীবন আটকে রাখতে পারবে না। তাই সে সম্মানের সাথেই বলে, আপনাদের যা ইচ্ছে ভাইজান, মেয়ে যখন বিয়ে দিয়েছি বিদায় তো দিতে হবে। আপনারা যেই দিন সময় দিবেন আমি সম্মানের সাথে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেব। মুরসালিন সাহেবের কথা শুনে ইলহান মনে মনে বার কয়েকবার আলহামদুলিল্লাহ বলে। তার আজ খুশির ঠেলায় মাটিতে পা রাখতে ইচ্ছে করছে না। ইলহানের যেহেতু ছুটি 2 মাস আর মুরসালিন সাহেবের ছুটি 27 দিন, তাই দেরি না করে সামনের জুম্মায় বিয়ের তারিখটা নির্ধারণ করা হয়। যেহেতু বাড়ির বড় ছেলের বিয়ে, তাই শেখ বাড়িতে কোনো কমতি রাখা চলবে না। অনেক কাজ আছে বলে রাত্রি কেউ থাকে না। সন্ধ্যায় সকলে চলে যায়। ইলহানের বাবা ও কাকা কাঠ ছাপাতে যায়। বিয়ের মার্কেট কালকে থেকে শুরু হবে। রাত 12টা পর্যন্ত দুই বাড়িতে ফোনে ফোনে সকল আত্মীয় স্বজনকে বিয়ের নেমন্তন্ন পাঠানো হয়। রাত 12টায় ইলহানের ফোনে কল আসে। অনুপ্রভার কল পেয়ে ইলহান নিজের ঘরে চলে যায়। রুমের লাইটটা অন করে বিছানায় শুয়ে পড়ে। ফোনটা রিসিভ করে হ্যালো বলার পরেও কিছু বলে না প্রভা। ইলহান তাকে ভিডিও কল দিতে বলে। প্রভা ভিডিও কল দেয়। ইলহান প্রভাকে দেখে জিজ্ঞাসা করে, এত রাতে কই তুই? বারান্দায়। জানালার গ্রিলগুলো নজরে আসে। ইলহানের শান্ত স্বরে জিজ্ঞাসা করে, ঘুমোসটি কেন? ঘুম আসছে না। প্রভার কথার জবাব দেয় না ইলহান। কিছুক্ষণ চুপ থেকেই বলে, আর মাত্র 7 দিন। ইলহানের কথা মানে প্রভার বোধগম্য হয় না। তাই সে জিজ্ঞাসা করে, কিসের 7 দিন? আমার অপেক্ষার অবসানের। কিসের অপেক্ষা? তোকে বুকে জড়িয়ে ধরে ঘুমানোর অপেক্ষা। ইলহানের কথা প্রভা লজ্জা পায়। রাখি। বলে ঠাস করে ফোনটা কেটে দেয় প্রভা। ইলহান মোবাইলটা বুকের ওপর রেখে হাসতে শুরু করে। প্রভা আর বারান্দায় দাঁড়ায় না, ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই দুজনে ঘুমিয়ে পড়ে। বিয়ে, গায়ে হলুদ আর রিসেপশনের জন্য শপিং করতে হবে, তাই সকলেই সকাল সকাল বেরিয়ে পড়ে। ইলহান আর প্রভার পোশাক মিলিয়ে কিনতে হবে বলেই ইলহান প্রভাকে বাড়ি থেকে আনতে যায়। প্রভার সাথে প্রেরণাও চলে আসে। সাথে ছিল ইলহানের ছোট চাচা, মেয়ে মেহেরিন। ইলহানের কোনো ভাই বোন নেই, তাই মেজো চাচার 2 ছেলে 1 মেয়ে আর ছোট চাচার 2 মেয়ে। শপিং করতে এসে প্রেরণা ইলহানের 12টা বাজিয়ে দিয়েছে। একের পর এক ড্রেস আর অর্নামেন্টস দেখছে সে, কিনছেও অনেক। প্রভা বারণ করলেও সে শোনে না। ইলহান খানিকটা রাগীভাবেই বলল, তোর বংশের সবাই কি আমায় ফতুর করবি বলে প্রতিজ্ঞা করেছিস? প্রভা বুঝতে না পেরেই বলে। আমি আবার কি করলাম? ইলহান প্রেরণার দিকে তাকায়। প্রেরণা আর মেহেরিন নিজের জন্য ড্রেস সিলেক্ট করছে। এসেছিস পর থেকে তো তোর বোন আমার মানিব্যাগ খালি করে ছেড়েছে। ইলহানের কথায় প্রভা খানিক রাগ দেখিয়েই বলে, তুমি টাকা দাও না কেন? একমাত্র শালি আমার টাকা না দিয়ে উপায় কি? ইলহানের জবাবের আশা করে না প্রভা। নিজে ব্রাইডাল সেকশনে গিয়ে পা বাড়ায়। দোকানটায় ঢুকতেই একজন কর্মচারী তাদের জিজ্ঞাসা করে, কি চাই ম্যাম? শাড়ি আর লেহেঙ্গা? একই সাথে প্রভা বলে লেহেঙ্গা আর ইলহান বলে শাড়ি। ইলহান আর প্রভার কথায় লোকটা বিব্রত হয়। প্রভা ইলহানের দিকে চোখ গরম করে তাকায়। তারপর লোকটির দিকে তাকিয়ে একবার প্রভা বলে শাড়ি, ইলহান বলে লেহেঙ্গা। লোকটি দ্বিধায় পড়ে যায়। ইলহান আর প্রভা একে অপরের দিকে তাকায়। ইলহান হেসেই বলে, ভাই, আপনি লেহেঙ্গা দেখান। প্রভা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, আপনি শাড়ি দেখান। ইলহান প্রভার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, লেহেঙ্গা নে। শাড়ি নেব। ইলহান খানিক চুপ থেকেই বলে,
অন্যের জন্য নিজের শখ বিসর্জন দিতে হয় না প্রভা। আপনিই তো আমার শখ ইলহান ভাই। শাড়ি আর লেহেঙ্গা কি যায় আসে? ইলহান অবাক হয়, ভাবে তার প্রেয়সী আজ বেশ বড় হয়ে গিয়েছে। অতঃপর বেশ খানিকক্ষণ কথা কাটাকাটির পর সিদ্ধান্ত নেয় যে প্রভা শাড়ি নেবে। তাই লাল রঙের শিফনের বেনারসি পছন্দ করে সে। ইলহান একটা শেরওয়ানি পছন্দ করে প্রভার পছন্দে। আসলে প্রতিটি সম্পর্কে বোঝাপড়া ভালো থাকলে সেই সম্পর্ক মধুর হয়ে ওঠে। শপিং শেষে ইলহান প্রভার আর প্রেরণাকে বাড়িতে দিয়ে আসে। তারপর মেহেরিনকে নিয়ে বাড়ি ফেরে সে। সকলের ফিরতে ফিরতে রাত হয়েছিল, তাই সবাই রেস্টুরেন্ট থেকেই খাবার খেয়ে এসেছিল। দেখতে দেখতে দিন গড়িয়ে যায়। ইলহান আর প্রভার হলুদ সন্ধ্যা চলে আসে। প্রভাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসে। হলুদ রঙা বাঙালি শাড়ি আর তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে প্রভাকে। তাকে দেখতে সদ্য ফোটা ফুলের মতো লাগছে। সব মেয়েরা হালকা কমলা রঙের শাড়ি পরেছে কুচি দিয়ে। সবাইকে অনেক সুন্দর লাগছে। প্রভাকে ঘরে রেখে সবাই বাইরে গিয়েছে। সেই সময় প্রেরণা এসে প্রভার হাতে তার ফোন ধরিয়ে দেয়, বলে, তোর জামাইকে বলবি কাল এসে সুদ সমেত আমার টাকা দিতে, না হলে তোর খবর আছে। কথাটা বলে প্রভা সেখান থেকে চলে যায়। প্রেরণা ফোনটা হাতে নিতেই দেখে ভিডিও কল অন করা। ক্যামেরার সামনে ধরে সে। ইলহানের পরনে সাদা পাঞ্জাবি। প্রভাকে এক ধ্যানে দেখতে থাকে সে, যেন চোখ বন্ধ করলেই প্রভা হারিয়ে যাবে। কিছুক্ষণ পর থেকে প্রভা বলে, কেমন লাগছে আমায়? আমার আমার লাগে। ইলহানের কণ্ঠে কি ছিল কে জানে, রোজই তো শোনে, আজ তবে আলাদা কেন লাগলো। প্রভা সেই কণ্ঠ শোনার জন্য আবারও জিজ্ঞাসা করে, সুন্দর লাগছে না তাই না? যে যাকে যত বেশি ভালোবাসে তার কাছে সে তত বেশি সুন্দর। ভালোবাসতে সৌন্দর্য লাগে না প্রভা। ইলহানের কথায় প্রভা নিজেকে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে ফেলল। ভালোবাসা বোধ হয় এমনই হয়। চৌধুরী বাড়ি থেকে শেখ বাড়িতে হলুদ আনতে বরযাত্রী পাঠানো হয়েছে। ইলহানের গায়ের ছোঁয়া হলুদ প্রভার গায়ে লাগবে, তাই সন্ধ্যার পরেই তারা শেখ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত 8টার দিকে সকলে শেখ বাড়িতে পৌঁছায়। চারিদিকে রঙিন আলোয় ঝলমল করছে। সকলেই গাড়ি থেকে নামলে তাদের সদরে ভেতরে নিয়ে যাওয়া হয়। প্রেরণা এতক্ষণ নিজের ফুফাতো ভাই বোনদের সাথে থাকলেও বাড়ির ভেতরে গিয়ে মেহেরিনের সাথে ইলহানের পাশে বসে পড়ে। ইলহানকে জিজ্ঞাসা করে, আমায় দেখে বলো তো কেমন লাগছে? ইলহান এক নজর প্রেরণার দিকে তাকায়, তারপর বলে, পুরো শেওড়া গাছের পেতনির মতো লাগছে। প্রেরণা রেগে গিয়ে ইলহানের সামনে থাকা হলুদের বাটি থেকে বেশ খানিকটা হলুদ তার মুখে মাখিয়ে দেয়। ইলহান খানিকটা রাগ হয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতেই বলে, খুব আনন্দ হচ্ছে তাই না? বাহারে আনন্দ হবে না? এক্সাম শেষ, তার চেয়ে বড় কথা আমার একমাত্র বোনের বিয়ে, আমার বড় মামুর একমাত্র ছেলের সাথে। আমি খুশি হব না তো কে হবে শুনি? ইলহান কিছু বলতে যাবে তার আগেই ইলহানের মুখে একটা আস্ত মিষ্টি পুড়ে দেয় প্রেরণা। তারপর হাসতে হাসতেই বলল, আমি কিন্তু তোমার কাছে ডাবল ট্রিট পাই দুলা ভাই। কিসের ট্রিট? ইলহান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। প্রেরণা একটা আঙুল মুখে দিয়েই বলে, এই যে আমার বোন বিয়ে করে দুলাভাই হচ্ছ, আবার ভাই হিসেবে ভাবি এনে দিচ্ছ, এই ট্রিট। তোরা চৌধুরী বাড়ির মানুষ এত খাই খাই করিস কেন রে? বাজে বকবে না একদম। একে তো ফ্রিতে আমার বোন নিয়ে যাচ্ছ, তার উপর আবার কিপটেমি করছো। ইলহান কথা না বাড়িয়ে প্রেরণার কানে কানেই বলে। আমার একটা কাজ করে দিবি? প্রেরণা কি বলবে বুঝে উঠতে পারল না। হুট করে এই সিংহ থেকে বেড়াল কি করে হয়ে গেল ইলহান, কি কাজ করাবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। খানিকটা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, কি কাজ? ইলহান প্রেরণার কানে কানে কিছু বলল। ইলহানের কথা শুনে প্রভা চিৎকার করে উঠল। সামনে থাকা আত্মীয় স্বজন তার দিকে চেয়ে রইল। খানিকক্ষণ বাদে পরিবেশ স্বাভাবিক হলে সে ইলহানকে বলল, তুমি কি আমায় জ্যান্ত মাটি দেওয়ার ফন্দি করছো? ইলহান প্রেরণার কথা এড়িয়ে গিয়ে বলে, ভেবে দেখ, যদি পারিস তাহলে অনেক বড় বেনিফিট পাবি। ভবিষ্যতে সাহায্য করবো তোকে। প্রেরণা কিছু সময় চিন্তা করে তারপর বলে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? মেহরিনকে আজ আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যা। ইলহানের কথায় প্রেরণা মেহেরিন দুজনেই অবাক হয়। মেহেরিন বলে, মা বকা দিলে? আমার নাম বলে দিস।
ইলহানের কথায় খুশিতে আত্মহারা হয়ে প্রভা আর মেহেরিন স্টেজ থেকে নেমে যায়। ঘণ্টাখানেক বাদে সবাই খাওয়া দাওয়া শেষে ইলহানের গায়ে মাখানো হলুদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে প্রভার গায়ে হলুদ দেয় সকলে। হলুদ দেওয়া শেষ হলে সকলে ঘুমাতে যায়। প্রভা এসে গোসল সেরে নেয়। যেহেতু বাড়িতে অনেক মানুষ, তাই প্রভার সাথে তার বোনেরা ঘুমাবে। প্রভার ফুফাতো বোনেরা ঘুমিয়ে গেলেও প্রেরণা আর মেহেরিন ঘুমায় না। প্রভা গোসল করে এসে দেখে দুজন বসে আছে। আয়নার সামনে নিজের চুল মুছতে মুছতেই জিজ্ঞাসা করে, কী রে, ঘুমাসনি কেন? রাত বেরোতে ডাকাতি করার প্ল্যান আছে নাকি? মেহেরিন প্রেরণার পাশ থেকে উঠে এসে বলে, ডাকাতি করার জন্য নয় আপা, ডাকাত ধরার জন্য বসে আছি। মেহেরিনের কথা মানে বুঝলো না প্রভা। প্রভার দিকে চেয়ে চোখ দিয়ে ইশারা করলো সবটা বলার জন্য। প্রেরণা বলল, মানে তোমার পেয়ারের স্বামী তোমার হলুদ চন্দন মাখা মুখশ্রী দেখতে তার শ্বশুর বাড়ি আসছে। প্রেরণার কথা শুনে প্রভা চমকায় না, কারণ ইলহানের থেকে এসব আশা না করাটাই বোকামি। তোর ভাইকে বলে দে আব্বার কাছে যাবি, যেইভাবে এসেছি সেইভাবে ফিরে যেতে। প্রেরণা নিজের হাতটা প্রভার সামনে ধরে। সদর দরজার চাবি দেখে প্রভা বলে, চুরি করেছিস? লুকিয়ে এনেছি। বিটকেল মার্কা হাসি দিয়ে বলে প্রেরণা। তারপর মেহেরিনকে ঘরে রেখে ধীর পায়ে বেরিয়ে যায় প্রভাকে নিয়ে। বাড়ির পেছনের দিকে দাঁড়িয়ে আছে প্রভা। প্রেরণা দরজা খুলতে ইলহান প্রবেশ করে। ইলহানকে দাঁড় করিয়ে বলে, আগে আমার টাকা দাও। ইলহান প্রেরণাকে নিজের মানিব্যাগটা দিয়ে দেয়। তারপর প্রেরণার থেকে চাবি নিয়ে বাড়ির পেছনের দিকটায় চলে যায়। প্রভাকে দেখে সামনে এগিয়ে যায় ইলহান। তাদের মাঝামাঝি হাতখানেক দূরত্ব, কারো মাঝে কোনো কথা নেই। ইলহান নিঃশব্দে নিজের প্রেয়সীকে দেখে চলেছে। খানিকক্ষণ বাদে ইলহান প্রভাকে বলল, ঘরে চলে যা। প্রভা নীরবতা ভেঙেই বলে, কিছু বলবেন না? ইলহান চুপ থাকে। সেকেন্ড খানেক পরেই বলল, তুই সাথে থাকলে শব্দটা ক্লান্ত হয়ে পড়ে। মনে হয় নীরবতাই সবচেয়ে সুন্দর ভাষা। প্রভার চোখের দিকে তাকিয়ে কথাটা বলে ইলহান। মিনিটের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রভা দরজা তালা দিয়ে উপরে চলে আসে। ঘরে ঢুকতে প্রেরণা আর মেহেরিন তাকে ঘিরে ধরে। মেহেরিন জিজ্ঞাসা করলো, ভাইয়া কি বললো তোমায়? কিছু বলেনি, শুধু তাকিয়েছিল। অথচ তার নীরবতায় আমি এক অজানা গল্প শুনে ফেলেছিলাম। প্রভার কথা তাদের মাথার ওপর দিয়ে যায়। প্রভা আর কথা না বাড়িয়ে বিছানায় চলে যায়। প্রেরণা আর মেহেরিনও ঘুমিয়ে পড়ে। চৌধুরী বাড়ির বড়দের আজ বসার সময় নেই। বরযাত্রীদের আপ্যায়নের জন্য সকল আয়োজন করে চলেছে। মুরসালিন সাহেবের যেহেতু ভাই নেই, তাই বোন জামাই নিয়ে একা হাতে সব সামলাতে হচ্ছে তাকে। সকলেই যার যার কাজে ব্যস্ত, আর বাড়ির ছোট মেয়েরা ব্যস্ত সাজে। যেহেতু আগেই বিয়ে পড়ানো ছিল, তাই আজ বিয়ে পড়ানো হবে না। প্রভাকে সকাল থেকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলেছে। দুপুরের মাঝেই সাজগোজ শেষ হয়ে যায়। লাল বেনারসিতে আজ প্রভাকে অন্যরকম লাগছে। প্রেরণা তার বোনের পাশে সেজেগুজে বসে আছে। কালো রঙের লেহেঙ্গা পরেছে সে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুপুর 2:30টায় বরযাত্রী আসে। একে একে সকলেই খাবার খাওয়ার ঝামেলা শেষ করে। ইলহান আর প্রভা স্টেজের ওপর বসেছিল। একের পর একজন এসে তাদের সাথে ছবি তুলে যাচ্ছে। স্টেজ থেকে কয়েক হাত দূরে একজন মহিলাকে বসা দেখতে পায় ইলহান। প্রভার হাত ধরে টেনে জিজ্ঞাসা করে, সামনে বসাই মহিলা আমার না হওয়া শাশুড়ি না? প্রভা ইলহানের কথার মানে বুঝতে পারে না। ইলহান আবার বলল, আরে তোর না হওয়া মাও নেই। প্রভা তাও বুঝতে পারে না। অবুঝের মতো প্রভাকে তাকিয়ে থাকতে দেখে ইলহান বলল, আরে জিনিস নেই, তোর বাপের না হওয়া বসে। ইলহানের কথা বুঝতে পারে প্রভা। মোরসালিন চৌধুরীর খালাতো বোন সে, যাকে সে বিয়ে করতে চেয়েছিল। প্রভা বুঝতে পেরেই ইলহানের বাহুতে ঠাস করে একটা থাপড় মারে। ইলহান ব্যথা পেয়েছে এমন ভান ধরে বলল, লোহার মতো হাত দিয়ে নিজের স্বামীকে মারিস, ডর ভয় নাই মনে? প্রভা ইলহানের কথার জবাব দেয় না, কারণ সে জানে ইলহান ঝগড়ার জন্যই এমনটা করছে। সময় গড়িয়ে রাত হতে চলল। প্রভার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। প্রভার মা মেয়ের বিদায়ের কথা শুনেই কাঁদতে শুরু করেছে। চোখের পানি যেন বাদ মানছে না। প্রভা ঘরে কতক্ষণ কেঁদেছে। সদর দরজার সামনে সে জড়ো হয়েছে সবাই। প্রভার বাবা গাড়ির
সামনে এসে দাঁড়ালো। সব সময়ের মতো গম্ভীর মুখটা আজ অশ্রুসিক্ত। মুরসালিন চৌধুরী প্রভাকে এক হাতে জড়িয়ে নেয়। প্রভা তার বাবার কাঁধে মুখ গুজে কাঁদছে। মুরসালিন সাহেব ইলহানের হাত ধরেই বলল, আমার মেয়েটার খেয়াল রেখো বাবা। সেটা আপনি না বললেও আমি রাখবো। ইলহানের কথায় সবাই হেসে দেয়। ইলহানের বাবা ইলহানের দিকে তাকিয়ে চোখ রাঙায়। ইলহান আর কথা বাড়ায় না। সবার তাগিদে বিদায় পর্ব শেষ হলো। বাড়িতে ইলহানের পাশে বসেছে অনুপ্রভা, তার পাশে মেহেরিন, সামনে ড্রাইভারের সিটে বসে প্রেরণা। কারো মুখে কোনো শব্দ না থাকায় ইলহান প্রেরণাকে উদ্দেশ্য করেই বলে, কিরে, তুই আমাদের সাথে যাচ্ছিস কেন? তুমি কেন যাচ্ছ? প্রেরণার সোজা সাপটা জবাব। ইলহান বলে, আমার বাপের বাড়ি আমি যাচ্ছি, তুই কেন যাবি? আমার মামুর বাড়ি আমি যাব, তাতে তোমার সমস্যা কি শুনি? দুজনের ঝগড়া থামাতে মেহেরিন বলে, থামলে তোমরা? পাশে বসে একজন কান্না করছে, চোখে পড়ে না? তোর কি জামাই মারা গেছে? কাঁদিস কেন? ইলহান প্রভার দিকে তাকিয়ে কথাটা বলে। প্রভা ইলহানের দিকে চোখ গরম করে তাকায়। ইলহান বলে, এভাবে তাকাস কেন? মারবি? প্রভা ইলহানের হাতে একটা চিমটি কাটে। ইলহান মৃদু চিৎকার করে ওঠে। প্রভার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, বারে, আমার বেলায় আমার এই কয় ম্যাও। প্রেরণা আর মেহেরিন হাসে। ইলহানের কথা প্রভার উত্তর দেয় না। তার কোনো কেন জানি ভালো লাগছে না। প্রভাদের গাড়ি এসে শেখ বাড়ির সামনে থামে। একের পর এক নিয়ম কানুন করছে বড়রা। ছোটরা সবাই বসার বাসর সাজাতে ব্যস্ত। প্রভার সব ভাই বোনেরা তার 2 বছরের ছোট। ইলহান প্রভার 3 বছরের বড়। ইরফান প্রভার সামনে, আর প্রভার ছোট মামার মেয়ে মাহির বয়স 5 বছর। সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য। সব নিয়মকানুন শেষে প্রভাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ইলহান ঘরে যাবে এমন সময় দেখে তার সব সাঙ্গপাঙ্গরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইলহান ভেতরে যাবে, তার কোনো উপায় নেই। সবাইকে উদ্দেশ্য করে ইলহান বলে, আমার ঘরের সামনে কি পাহারা দিচ্ছিস তোরা? ইলহানের মেজো কাকার ছেলে ইরফান আর জোভান একসঙ্গে কথাটা বলে। আমি এসেছি, এখন আর তোদের পাহারা দিতে করতে হবে না, ঘরে যা সব। বাড়ি এতক্ষণ যে তোমার বউ পাহারা দিলাম, তার পারিশ্রমিক দাও। মেহেরিন বলল কথাটা। ইলহান বলে, এত যে টাকা টাকা করিস, টাকা কি কাছে ধরে নাকি? ক্যাপ্টেন সাহেবের টাকা সমুদ্রের তলে পাওয়া যায়। ইলহান এক কথার প্রেক্ষিতে কথাটি বলল প্রেরণা। ইলহান বলে, আব্বা না গেট ধরে 20,000 দিল, তাতে হয়নি তোদের? সেটা তো মামা দিয়েছে, তুমি তো দাওনি। প্রেরণার কথায় ইলহান বলে, আমার মানিব্যাগ তোর কাছে, যা আছে নিয়ে যা, এখন সামনে থেকে সর। প্রেরণারা কেউ সরে না। ইলহান তার পকেট থেকে 1000 টাকা বের করে দিলেও কেউ নেয় না। ইলহান তারপর তার মাকে ডেকে আনে। সবাইকে বুঝিয়ে 4000 টাকা নিয়ে গেট ছাড়তে রাজি হয় তারা। ইলহান টাকা দিতে সবাই চড়ুই পাখির মতো চলে যায়। ইলহান ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। প্রভা খাটে বসে আছে। ইলহান হাতের ঘড়িটা খুলতে খুলতেই বলল, সবগুলো ভন্টের দল। আমার 2 বছরের বেতন 2 মাসে শেষ করে দেবে। যেমন গুরু তার তেমন শিষ্য। ইলহানের কানে প্রভার কথাটি পৌঁছাতেই বলল, কি বললি তুই? কিছু না তো। তোর জন্য তো সব হলো। প্রভা অবাক হয়। বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, আমি কি করলাম? তোকে বিয়ে করলাম বলেও তো আমার এত খরচ। প্রভা বুঝতে পারে ইলহান মজা করছে। স্মিত হেসে বলে, বিয়ে না করলেই পারতে। আমি কি তোমার বিয়ে করতে বলেছিলাম নাকি? মুখে না বললেও মনে মনে ঠিকই বলেছিস। আপনার স্বপ্নে। কথাটা বলে ইলহানকে ভেঙায় প্রভা। ইলহান এতক্ষণ শার্ট পাল্টাচ্ছিল। সাদা রঙের একটা শার্ট পরে প্রভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ইলহান। তার চোখ বন্ধ। প্রভাকে বলে মাথার চুলগুলো টেনে দিতে। প্রভা বাধ্য মেয়ের মতো ইলহানের মাথার চুলগুলো টেনে দেয়। প্রভা ঘরের সম্পূর্ণ নীরবতা ভেঙে বলে, আমার গিফট কই ক্যাপ্টেন? কিসের গিফট? বিয়ের প্রথম রাতে বউয়ের মুখ দেখে গিফট দিতে হয়, জানেন না? জন্মের পর থেকে তো দেখে যাচ্ছে, এই মুখ দেখার জন্য আবার গিফট লাগে নাকি? প্রভা কিছু বলে না। ইলহান বুঝতে পারে প্রেয়সীর কোমল হৃদয়ে ব্যথা দিয়েছে। চোখটা খুলে শোয়া থেকে উঠে বসে সে প্রভার কপালে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলে, আমার ইহকাল ও পরকালের সঙ্গিনী, আপনার জন্য আমার এক বুক ভালোবাসা। প্রভা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলে।
ইলহান প্রভার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। প্রভার চোখ বন্ধ, সে পলক ফেলে না। প্রভাকে দেখে ইলহান মুচকি হাসে, কোমলভাবে তার অধৈর্যরা স্পর্শ করে। প্রভার নিঃশ্বাস থেমে যায়, নিজেকে যেন হারিয়ে ফেলে সে। ইলহানকে ঠেলে সরিয়ে দেয়। ইলহান জিজ্ঞাসা করে, কি হলো? প্রভা মাথা নত করে, ইলহানের বুকে মাথা রেখে বলে, আপনার স্পর্শে সময় থমকে গেল, আর আমি বুঝলাম ভালোবাসা শুধু অনুভূতি নয়, প্রতিটা মুহূর্তের পূর্ণতা। রাতের আকাশে হাজারো তারার মাঝে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। চারিদিকের পরিবেশ নিস্তব্ধতা বিরাজমান। রাত 12টা বাজে। সকলে যার যার ঘরে শুয়ে পড়েছে। প্রেরণা মেহেরিন আর ইউসার সাথে ঘুমাবে, কিন্তু তার ঘুম আসছে না। কতক্ষণ ব্যালকনিতে পায়চারি করছিল, আবার কতক্ষণ ফোন দেখার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। কাউকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে প্রেরণার। প্রেরণা আর রুমে দাঁড়ায় না, হাতের ফোনটা টেবিলের উপর রেখে রুম থেকে চুপিসারে বেরিয়ে যায়। দোতলা থেকে নিচে নেমে শেখ বাড়ির সুইমিং পুলের দিকে যায় সে। সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে ইরফান, কানে ব্লুটুথ লাগিয়ে গান শুনছে। প্রেরণা দরজার কাছে দাঁড়িয়ে কাশি দেয়। ইরফানের কানে শব্দ যেতেই সে পিছু ফিরে তাকায়। প্রেরণা এগিয়ে আসে খানিকটা, ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, একা একা বসে রাতের আকাশের তারা গুনছেন বুঝি? দুনিয়ার কাছে অভাব পড়েছে যে আমি তারা গুনতে যাব? ইরফানের কণ্ঠে সব সময়ের মতো গম্ভীরতা বিদ্যমান। ইরফান কান থেকে ব্লুটুথটা খুলে ফোনের ওপরে রাখে। প্রেরণা তার পাশে খানিকটা ইতস্তত বোধ করে। দুনিয়ায় ইরফানই একমাত্র ব্যক্তি যার সামনে কথা বলতে গেলে প্রেরণার গলা শুকিয়ে যায়। ইরফান পানিতে থাকা পা দুটো নাড়াতে থাকে। সে বলে, এত রাতে এখানে কি করছিস? আপনাকে দেখতে এলাম। প্রেরণার সোজা সাপটা জবাব। ইরফান কিছু মনে করে না, সে জানে এই মেয়ে কেমন। ইরফান প্রেরণার দিকে তাকিয়ে বলে, আমি এখানে আছি কে বললো? এই অনুপ্রেরণা সব জানে ইরফান ভাই। প্রেরণার কথা শুনে ইরফানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইরফানের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেরণার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে যে ধাঁচের মেয়ে, নিজের মুখ বন্ধ রাখতেই জানে সে। যখন যা মনে আসে বলে ফেলে। ইরফানের মুখের হাসি দেখে প্রেরণা কিছুটা স্বাভাবিক হয়। এর আগে কখনো একা ইরফানের সাথে কথা হয়নি তার। ইলহানের মতো ইরফানের সাথে তেমন সখ্যতা নেই প্রেরণার। ইরফান গম্ভীর প্রকৃতির মানুষ, খুব বেশি কথা বলতে পছন্দ করে না। সারাক্ষণ ফোন আর বই নিয়েই পড়ে থাকে। প্রেরণার থেকে সে 2 বছরের বড়, কেবল অনার্স 3rd ইয়ারে পড়ে। আর প্রেরণা ইন্টার দিয়ে বোনের বিয়ে নিয়ে মেতেছে। প্রেরণা নিজের প্লাজোটা উঁচু করে পানিতে পা ডুবিয়ে ফ্লোরে বসে পড়ে। তার আর ইরফানের মধ্যে হাতখানিক দূরত্ব বিদ্যমান। ইরফান প্রেরণাকে জিজ্ঞাসা করে, এক্সাম কেমন গিয়েছে তোর? ভালো না। নিজের পায়ের দিকে তাকিয়ে বলে প্রেরণা। ইরফান প্রেরণার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, পড়াশোনা করিসনি ঠিক মতো? কি করে করতাম, কলেজে আপনার মতো সুদর্শন স্যার নেই তো। প্রেরণা মাথা নিচু করে কথাটা বলে। ইরফান প্রেরণার কথায় খানিকটা বিব্রত বোধ করে, কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, সুদর্শন স্যারের সাথে পড়াশোনা সম্পর্ক কি? বুঝলেন না ইরফান ভাই, আপনি তো বড্ড বোকা। কথাটা বলে প্রেরণা হেসে দেয়। ইলহান কিছু বলে না, কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। প্রেরণা ইরফানের মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা শুনুন, স্যার যখন পড়ায় তখন যদি আপনার মুখটা সামনে ভেসে ওঠে, তাহলে আমি পড়ায় মন দেব কি করে? আমার মুখ তোর সামনে বেসে উঠবে কেন? কারণ আপনাকে আমার ভালো লাগে ইরফান ভাই। সময়ের পরোয়া করে না প্রেরণা। ইরফানের কথা শেষ হতেই চট করে জবাব দিয়ে দেয়। কথাটা বলে সে আবার নিজের পায়ের দিকে তাকায়। ইরফানের মস্তিষ্ক খানিকক্ষণের জন্য কথা শূন্য হয়ে পড়ে। মিনিট 10 সময় পার হয়ে গেল। ইরফান শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আমায় ভালোবাসিস? ভালোবাসি বলিনি আমি, আমার হৃদয়ের যে স্থান জুড়ে আপনি বিরাজ করছেন সেখানে ভালোবাসার প্রবেশ যে নিষিদ্ধ। প্রেরণা আবার মাথা উঁচু করে। ইরফানের চোখে চোখ রেখে কথাটা বলে,
ইরফান নিজের দৃষ্টি সরায় না, বেশ বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, ভালোবাসা প্রবেশ নিষেধ কেন জানতে পারি? আপনাকে ভালোবাসা মানে প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে ভেঙে ফেলা, যেন আপনিই কেবল সত্য আর আমি এক মোহমায়া। প্রেরণার কথায় ইরফানের কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারে না। কিছু সময় চুপ থেকে প্রেরণার ভেজা পায়ের দিকে তাকিয়ে বলে, ভিতরে যা, ঠান্ডা লাগবে। আপনার লাগবে না বুঝি? আমি আর তুই এক নাকি? এক কেন নই? প্রেরণা মাথা নিচু করে সবগুলো প্রশ্নের জবাব দেয়। ইরফান স্মিত হেসে জবাব দেয়, বারে মা, তুই না বলিস ভালোবাসিস না, এখন আবার এক হতে চাইছিস? ভালোবাসা ছাড়া এক হওয়া যায় নাকি? ইরফানের কথায় প্রেরণা কি বুঝলো কে জানে। ইরফানের দিকে তাকিয়ে মুচকি হেসে দৌড়ে উপরে চলে গেল। ইরফান মনে মনে ভাবলো, এই মেয়ে নিশ্চয়ই নিজের বিয়ের শোকে পাগল হয়ে যাচ্ছে। চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। প্রভার মামিরা উঠে নামাজ পড়ে রান্নাঘরে চলে গেছে। বাড়ি ভর্তি মেহমান, সকলের জন্য নাস্তা বানাতে হবে। বাড়ির ছোটরা সকলে ঘুমে। সকাল 7টায় প্রভার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে আসতেই কালকে ইলহানের দেওয়া চেইনটা চোখে পড়ে প্রভার। ইলহানও ঘুম থেকে উঠে গিয়েছে। প্রভা গোসল সেরে বের হতেই ইলহান বারান্দা থেকে বেরিয়ে আসে। প্রভা আয়নায় নিজেকে দেখছিল। ইলহান পেছন থেকে এসে প্রভার পাশে দাঁড়ায়। প্রভা যথেষ্ট লম্বা, কিন্তু ইলহান তার চেয়েও বেশি লম্বা। ইলহান প্রভার ঘাড়ে নিজের থুতনি ঠেকায়, কানের কাছে ফিসফিস করে বলে, কি দেখছিস আয়নায়? ইলহানের কণ্ঠ শুনে প্রভার সারা শরীর শিহরিত হয়। আয়না থেকে চোখ সরিয়ে নেয় সে। ইলহান আয়নার দিকে তাকিয়ে প্রভার লাজুক চেহারা দেখে হেসে দেয়। প্রভাকে ব্যঙ্গ করে বলে, লজ্জা পাচ্ছিস? কিন্তু লজ্জার পার তো কালকে রাতে চুকে গেছে, এখন লজ্জা পেয়ে কি লাভ? প্রভা উত্তর দেয় না। আয়নায় থাকা ইলহানের প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইলহান কাঁধ থেকে মাথা সরিয়ে নেয়, গম্ভীর স্বরে বলে, এভাবে তাকাবে না আমার দিকে। কেন? প্রভার চোখে মুখে ভয় দেখা দিল। মনে মনে ভাবলো, সে কি কোনো ভুল করেছে? প্রভার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ইলহান বলে, তোর কাজল রঙা চোখ দেখে আমি বারবার প্রেম পড়ে যাই। ইলহানের কথায় প্রভার ভয় কেটে যায়। হাসতে হাসতেই বলে, যত সব ঢং। প্রভার কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ফেরালো ইলহান। চুলগুলো কানের পেছনে কুঁজে দিয়ে বলল, আমার ভালোবাসা তোর কাছে ঢং মনে হয়? না, নাটক মনে হয়। ইলহান প্রভাকে ছেড়ে দেয়। প্রভার হাতে থাকা তোয়ালেটা নিয়ে বলে, শুক্রিয়া করবো, যে নাটক বানানোর জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে সেটা তুই ফ্রিতে দেখতে পাচ্ছিস। এ কথা বলে ইলহান গোসল করতে চলে যায়। প্রভা চুলটা বেঁধে মাথায় ঘোমটা দিয়ে নেয়। যতই হোক মামার বাড়ি, সে তো এখন এ বাড়ির বউ, তাই নিজেকে সেভাবেই গুছিয়ে রাখতে চায়। নিজে এসে মামিদের কাজে সাহায্য করে প্রভা। সবাই 8টার দিকে খাবার টেবিলে এসে বসে গেছে, শুধু ইউসার দেখা নাই। ইলহানের দাদি প্রেরণাকে পাঠায় তাকে ডাকার জন্য। প্রেরণা ইউসার ঘরে আসে। সামনে মেডিকেল এক্সাম, দিন বেশি হাতে নেই। পরীক্ষার জন্য ভাইয়ের বিয়েতেও তাকে খুব একটা দেখা যায়নি। ইউসা খুব পড়ুয়া মেয়ে, ঠিক নিজের ভাই ইরফানের মতো। প্রতিটা বংশেই 2-1 মেধাবী থাকে। শেখ বাড়ির মেধাবী সন্তান হলো ইরফান আর ইউসা। ইলহান পড়াশোনায় এভারেস্ট ছিল। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ে তাকে নৌবাহিনী জয়েন করতে হয়েছিল, তাই আর পড়া হয়ে ওঠেনি। প্রভার তার বিয়ের পর পড়াশোনায় আর মনোযোগ দেয়নি। আর প্রেরণা, তাকে তো মেরে ধরেও পড়তে বসানো যায় না। ক্লাস করে আর পরীক্ষার আগের রাতে পড়েই পাশ করে ফেলে সে। প্রেরণা ইউসার রুমে গিয়ে দেখে সে জানালার পাশে বসে পড়েছে। প্রেরণা তার কাছে গিয়ে বলে, খেতে ডাকে, নিচে চলো। একটু পরে আসছি, তোরা খেয়ে নে। এত পড়ে কি কাজ বুঝি না, সেই তো জামাই বাড়ি গিয়ে থালা বাসনই মাজতে হবে। ইউসা বুঝতে পারে প্রেরণা তাকে না নিয়ে যাবে না, তাই হাতের বইটা রেখে উঠে দাঁড়ায়। প্রেরণার গাল টেনে বলে, তুই ভীম দিয়ে বাসন মাজবি আর আমি ডিশ ওয়াশারে, বুঝলি?
প্রেরণা ইউষার হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয়। খানিকটা ভঙ্গিমা করেই বলে, আমি থালা বাসন মাজতে যাব কেন? তোর ভাই মেজে দেবে। আমার ভাই তোর জন্য থালা বাসন কেন মাজবে? ইউষার কথা শুনে প্রেরণা চমকায়। সে বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। বিষয়টা ধামাচাপা দিতে একগাল হেসে বলে, জাস্ট কিডিং গার্ল। প্রেরণার কথায় ইউষা সিরিয়াসলি নেয় না। সে বুঝতেই পারে না প্রেরণা কোন ভাইয়ের কথা বলছে। প্রেরণার সাথে নিচে চলে আসে। বাড়ি অন্য সব মেহমানদের খাওয়া শেষ, শুধু ছেলে মেয়েদের খাওয়া বাদ আছে। প্রভা ইলহানের পাশে বসেছে। প্রেরণা ইলহানের বিপরীতে তার নানির পাশে বসে। প্রভার অন্য পাশে ইরফান। প্রেরণার স্বাভাবিক ব্যবহার দেখে ইরফানের মধ্যে খটকা লাগে। কাল রাতে যা বলল তারপর এই সহজ সাবলীল ব্যবহার সে আশা করেনি। প্রভা নিজের গালে এক টুকরো রুটি দিয়েছে কেবল, তখনই সবাইকে উদ্দেশ্য করে প্রেরণা বলে, কাল রাতে তোমাদের ঘুম কেমন হলো? প্রেরণার কথায় প্রভার কাশি উঠে যায়, যদিও সে ইরফানকে উদ্দেশ্য করে বলেছিল। ইলহান প্রভার হাতে পানির গ্লাস দিয়ে বলে, আর কারো কথা জানি না, তবে আমার একটু ঘুম হয়নি। ইলহানের কথায় সবাই তার দিকে তাকায়। প্রভার কাশি থেমে গেছে। ইউষা সরল মনেই জিজ্ঞাসা করে, কেন দাদা ভাই, কি হয়েছে? প্রভা নাক ডাকে, সারা রাত আমি জ্বালিয়েছে। কত ডেকেছে, হাল্লার বান্ধার চোখই খুলল না। ইলহানের কথা শুনে প্রভার চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। প্রেরণা চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, কি? আপা জীবনেও নাক ডাকে না, তুমি মিথ্যে বলছো। নাক ডাকে না আবার? তোর বোন সারের মতো নাক ডাকে। ইলহানের কথা শেষ হতেই প্রভা তার হাঁটুতে চিমটি কাটে। ইলহান শব্দ করে না। টেবিলের নিচে থাকা প্রভার হাতটা শক্ত করে ধরে ফেলে। প্রেরণা কিছু বলবে তার আগেই তার নানি বলল, সবগুলো বজ্জাত পোলাপান, একটারও লজ্জা শরম নাই। নানি, আমার নানা যে তোমারে চুরি করে পান এনে দিত সেই খবর কিন্তু আমি জানি। প্রেরণার হাসতে হাসতে কথাটা বলে। তার কথা শুনে উপস্থিত সকলে হেসে দেয় আর তার নানি সেখান থেকে চলে যায়। আজ প্রভা আর ইলহানের বৌভাত ছিল। দুদিন পার্লারে সেজে প্রভার চুলের 12টা বেজে গিয়েছে, তাই আজ সে নিজের মতো করেই সেজেছে। হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছিল, চোখে কাজল আর হালকা লিপস্টিক। এতেই যেন প্রভাকে মারাত্মক লাগে। আজ সবাই নতুন বউকে দেখার জন্যই এসেছে, তাই প্রভার দেখা আজ পায়নি ইলহান। নাস্তার পর থেকেই সকলেই কাজে ব্যস্ত। ইলহান দুবার প্রভাকে দেখার চেষ্টা করেছিল, কিন্তু অনেক মহিলা থাকায় ইলহান আর সেদিকে যায়নি। গত 3 দিন ধরে মিষ্টি খেতে খেতে প্রভার মুখে অরুচি ধরে গেছে। সকলেও যাও একটু রুটি মুখে দিয়েছিল প্রেরণার জন্য, তাও খেতে পারেনি। চৌধুরী বাড়ির চেয়ে শেখ বাড়িতে অনুষ্ঠানের ঝামেলাটা বেশি হয়েছে। ইলহানের পরিবার বড়, তাই আত্মীয়দের সংখ্যাও বেশি। প্রভার বাড়ির সকলেও এসেছে। সবাইকে আপ্যায়ন করতে করতে বিকেল শেষ হয়ে গিয়েছে। শেষ বিকেলে নিজের বিছানায় এসে গা এলিয়ে দিয়েছিল ইলহান, কিন্তু তার শান্তির নিদ্রায় ব্যাঘাত ঘটতে প্রভা চলে এসেছে। ইলহানের মাথার কাছে গিয়ে বসে, কানের কাছে গিয়ে মৃদু আওয়াজ করে ডাক দেয় সে। ইলহান কোনো নড়াচড়া করে না। প্রভা ইলহানের গালে হালকা করে 2টো থাপড় মারে। একে থাপড় বলা যায় না অবশ্য। প্রভার হাতের ছোঁয়া পেয়ে ইলহান প্রভার হাতটা ধরে ফেলে। প্রভার হাতটা নিজের বুকের উপর রেখে চোখ বন্ধ অবস্থাতেই বলে, বেঘরে ঘুমানো পেয়ে নিজের অবলা স্বামীকে মারছিস, তোর নামে মামলা করবো আমি। ইলহানের কণ্ঠ শুনেই প্রভা বুঝতে পারে যে ইলহান আগে থেকে জেগেছিল। ইলহানের হাত থেকে প্রভা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। ইলহান ছাড়ে না। প্রভা খানিকটা বিরক্ত নিয়েই বলে, ঢং করা বাদ দিয়ে ওঠো তো, সবাই নিচে বসে আছে। সবাইকে চলে যেতে বল। চলে যাবে মানে? আমায় না নিয়ে কি করে যাবে? ইলহান প্রভার কথা শুনে রেগে যায়। বন্ধ চোখটা খুলে ফেলে। প্রভার দিকে তাকিয়ে দেখে প্রভা আগে থেকেই তার মুখের দিকে তাকিয়ে আছে। শোয়া থেকে উঠে বসে ইলহান। প্রভার হাতটা আগের চেয়ে খানিকটা শক্ত করেই ধরে, কিন্তু প্রভা যেন ব্যথা না পায় সেদিকেও খেয়াল রাখে। প্রভার চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠেই বলে, কালই তো এলি, আজ আবার যাবি মানে? তোকে কোথাও যেতে দেবো না। নিচে গিয়ে বল নো যাওয়া যাবে।
2 মাসের আগে বাপের বাড়ির নামও নিবি না। আমার যে কদিন আছে সে কদিন তুই আমার সাথেই থাকবি। আমার ছুটি শেষ হলে যেখানে ইচ্ছে বেরিয়ে আসিস। ইলহানের কথায় প্রভা কান দেয় না, নিজে বিছানা ছেড়ে উঠে পড়ে। ইলহানের হাত ধরেও টান দেয় সে, বলে 5 মিনিটের নিচে না আসলে আমি সত্যি চলে যাব। তোমার যেতে হবে না। আমি যাব? ইলহানের প্রশ্ন শুনে প্রভার রাগ বেড়ে যায়, ক্ষুব্ধ হয়ে বলে না, তোমার আত্মার সাথে যাব আমি। ইলহান আর প্রভাকে রাগায় না, দরজার দিকে হাঁটা শুরু করে। প্রভা ইলহানের শার্ট ধরে পেছন থেকে এই টান দেয়, বাধা পেয়ে ইলহান আটকে যায়। প্রভা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? নিচে। এই হালে? ইলহানের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে কথাটা বলে প্রভা। ইলহান মাথা নাড়ায়, বলে ভালোই তো লাগছে, ঘন্টায় ঘন্টায় কাপড় পাঠানোর দরকার কি? ইলহানের কথার জবাব না দিয়ে প্রভা আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে। ইলহান পরতে না চাইলে প্রভা চোখ রাঙায়, পরে বাধ্য হয়ে পাঞ্জাবিটা পরে বেরিয়ে আসে। ইলহান আর প্রভা নিচে নামতেই চৌধুরী বাড়ির সকলে বেরিয়ে পড়ে। প্রেরণার মন ভালো নেই, তাই সে গাড়িতে কোনো কথা না বলে না। ইলহান সারাক্ষণ প্রভার হাত ধরে বসেছিল। ঘণ্টাখানেক পরেই তাদের বাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। তাদের গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। প্রভা আর প্রেরণা বাঁ পাশের দরজা দিয়ে নেমে যায়। ইলহান ডান পাশের দরজার কাছে দাঁড়ায়। প্রভা যেই গাড়ি থেকে নেমে সামনের দিকে পা বাড়ানো, তখনই শাড়ির আঁচলে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়তে ধরল। প্রেরণা সামনে থাকায় মাটিতে পড়া থেকে বাঁচিয়ে নেয়। প্রভাকে দেখে ইলহান ছুটে আসে, প্রভার 2 বাহু ধরে সোজা করে দাঁড় করায়, ঝাড়ি দিয়েই বলে, শাড়ি পরতে না পারলে পরিস কেন? আমি হাঁটতে প্রভার কথা শেষ করার অপেক্ষা করে না ইলহান। প্রভার শাড়ির আঁচলটা পেছন থেকে সামনে এনে তাকে পাজা কোলে নিয়ে নেয়। প্রভা পড়ে যাওয়ার ভয়ে ইলহানের কাঁধে হাত রেখেই বলে, তুমি পারবে না, নামিয়ে দাও। প্রেরণা সামনের দরজা খুলে দেয়। ইলহান সামনের দিকে পা বাড়ায়, সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, সারা জীবনে দায়ভার নিয়েছি, তোর 50 কেজি ওজন তার কাছে কিচ্ছু না। আমি 58 কেজি। প্রভার কথা শুনে প্রেরণা হেসে দেয়। ইলহান সরু চোখে প্রভার দিকে তাকিয়ে বলে, আর কেজি তো বেশি, ইট ডাজন্ট ম্যাটার। ইলহান প্রভাকে এনে সোফায় বসিয়ে দেয়। প্রভার পা থেকে হিলগুলো খুলে পায়ে চোট পেয়েছে কিনা দেখে নেয় সে। প্রভা বারবার বারণ করলে ইলহান প্রভাকে ধমকায়। মোরসালেন চৌধুরী পাশে বসেই আছেন। বাড়ির সকলেই তাদের দিকে তাকিয়ে আছে। পায়ে কোনো কাটা দাগ নেই প্রভার, যা দেখে ইলহান শান্ত হয়। সোফায় প্রভার পাশে বসে সে। মোরসালেন সাহেব প্রভা আর ইলহানের জন্য শরবত আনতে বলে। ইলহান খাবে না বলে আনতে বারণ করে। ইলহান নিজের ফুপুকে ডেকে 1 প্লেট ভাত দিতে বলে। সবাই অবাক হয়, কারণ ইলহান অসময়ে কিছু খায় না। নৌবাহিনীতে জয়েন করার পর সবসময় নিজের খেয়াল রাখতে হয়েছে, তাই সময় মেনেই সকল কাজ করে সে। প্রভার মা ইলহানের জন্য প্লেটে করে মাংস দিয়ে ভাত নিয়ে আসে। যেহেতু বাসায় কেউ ছিল না, তাই আগের রাতের খাবারই গরম করে দেওয়া হয়েছে। সোফার টেবিলটা এগিয়ে সেখানে ভাতের প্লেট আর 1 গ্লাস পানি রাখে। ইলহান হাত ধুয়ে ভাত মাখিয়ে 1 লোকমা ভাত প্রভার মুখের সামনে তুলে ধরে। প্রভা ইতস্তত বোধ করে, বাড়ির সবাই তাদের দেখছে। প্রভা প্রথমে খাবার মুখে দেবে না চিন্তা করে। পর মুহূর্তেই ইলহানের ধমক খেয়ে হা করে প্রভা মুখ খুলতেই 1 লোকমা ভাত প্রভাকে খাইয়ে দেয় ইলহান। প্রভা ভাত চিবোচ্ছে। ইলহান তখন বলে, বড় কবে হবি? না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলে কি চলবে? ইলহানের কথা শুনে প্রেরণা পাশ থেকেই বলে, কেন দুলা ভাই, আপনি আছেন তো আপাকে কোলে নেওয়ার জন্য। প্রেরণার কথা শেষ হতেই ইলহানের থেকে ধমক খায় সে। ইলহান রেগে গিয়ে বলে, দিনরাত টোটে করে না ঘুরে বেরিয়ে আমার বউটার খেয়াল রাখতে পারিস না? ইলহানের কথা শুনে একের পর এক সকলেই প্রভা আর প্রেরণাকে বকতে থাকে। ভাত খাওয়ার আগেই ধমক খেয়ে প্রভার পেট ভরে যায়। তবুও ইলহান জোর করে প্লেটের অর্ধেক ভাত খাওয়ায়। রাতে চৌধুরী বাড়ি পুরো নিস্তব্ধ হয়ে যায়। বাড়ির সকল মেহমান চলে গেছে। প্রভা আর ইলহান রয়েছে শুধু। রাতে মায়ের কাজে সহায়তা করে নিজের ঘরে আসে প্রভা। ইলহান বিছানায় আধশোয়া হয়ে ফোন দেখছিল। প্রভা রুমের দরজাটা লক করে এসে ইলহানের পাশে বসে।
ইলহানের বা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় সে, কাঁধে মাথা রেখে ইলহানের ফোনের দিকে তাকায়। ইলহান কিছু না বলে হাতে থাকা ফোনটা দেখতে থাকে। খানিক বাদে প্রভা ইলহানের ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে যায়। ইলহান ফোনটা ধরতে যায়, তার আগে প্রভা ফোন বেড টেবিলের ওপর রেখে দেয়। ফোন না পেয়ে ইলহান প্রভার দিকে মনোযোগ দেয়, জিজ্ঞাসা করে, কি চাই? আপনার সঙ্গ। প্রভার কথা শুনে ইলহানের মুখের হাসি রেখা দৃশ্যমান হয়। প্রভার হাতটা আগের থেকে শক্ত করে ধরে বলে, আর কি চাই? আপনাকে। আর কিছু চাই না? না, শুধু আপনাকেই চাই। প্রভার দৃষ্টি ইলহানের চোখে সীমাবদ্ধ। সেকেন্ডের জন্য পলক ফেলে না সে। ইলহান নিজের মুখটা প্রভার কাছে এনে বলে, কতখানি চাই? পরিপূর্ণ আপনিটাকেই চাই আমার। কিন্তু সে কিলহান সাক্ষাৎ তো পুরোপুরি তোর হবে না। ইলহান যে মজা করে কথাটা বলেছে সেটা প্রভা বুঝতে পারে। রাগ না করে শান্ত স্বরে বলে, আমি ছিনিয়ে নিতে জানি। প্রভার কথা শুনে ইলহান প্রভার গাল টেনে বলে, ইস, দাচাল বউ আমার। প্রভা ইলহানের হাত সরিয়ে দেয়, শান্ত স্বরেই বলে, আপনি আমার ইলহান। অতীতেও আপনি আমার ছিলেন, বর্তমানেও আপনি আমার, ভবিষ্যতেও আপনি আমারই থাকবেন। 3 কবুল বলে আপনাকে নিজের করে নিয়েছি, মৃত্যুর আগে হারাতে দেব না। প্রভার চোখের কোণে অশ্রু বিদ্যমান। ইলহান প্রভার কপালের সাথে নিজের কপাল ঠেকায়। কিছুটা সময় এভাবেই পার হয়। ইলহান যখনই প্রভার অধঃস্পর্শ করতে যাবে, ঠিক তখনই দরজা কড়া নাড়ে প্রেরণা। দুজনার শব্দ পেয়ে প্রভা উঠে যায়। ইলহান বিরক্ত নিয়ে বলে, আমার জীবন অতিষ্ঠ করতে তোর বাবার বোন যথেষ্ট। ইলহানের মুখ দেখেই প্রভা বুঝে যায় সে ক্ষেপে আছে। একেই তো আসতে চাইছিল না, সেই জন্য রাগটা বেশি বেড়ে যায়। প্রভা গিয়ে দরজা খুলতেই প্রেরণা ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, কি করছো? লুডো খেলবো, খেলবি? না, মেহরিন নেই, 3 জন খেলতে ভালো লাগবে না। প্রেরণার কথায় আগের মতো খুশির আমেজ নেই। অন্য সময় হলে ঝামেলা বাঁধিয়ে দিত। হয়তো বাড়ি খালি হয়ে গিয়েছে বলে মন খারাপ করেছে। প্রেরণা বিষণ্ণ মুখ নিয়ে বিছানার কিনারে বসে পড়ে। প্রভা জিজ্ঞাসা করে, কিছু বলবি? আব্বা তোমায় ডাকে, কি দরকার? আমায় জিজ্ঞেস না করে নিজে গিয়ে দেখে নাও। প্রেরণার কথা শুনে প্রভা নিজের মায়ের ঘরের দিকে পা বাড়ায়। প্রেরণা নিজের ঘরে চলে আসে। প্রভা মায়ের ঘরে গিয়ে নিজের বাবার পাশে বসে। মুরসালিন চৌধুরীর সামনে কিছু গয়না রাখা আছে, সেগুলো সে প্রভাকে দেয়। প্রভা নিতে চায় না। প্রভার মা বাবা তাকে জোর করে মুরসালিন চৌধুরী প্রভার হাতে কিছু টাকা দেয়। প্রভা নেয় না। সে জানে ইলহান এই কথা জানলে তার বাবার সামনে টাকা ছুঁড়ে মেরে বলবে, আমার যে টাকা ইনকাম আছে সে টাকা দিয়ে এক বউ অনায়াসে পালতে পারবো, কারো দান খরাতে দরকার নেই আমার। মোট কথায় ইলহান মুরসালিন চৌধুরীকে একদমই দেখতে পারেন না। যেদিন সবাইকে ইলহান বলেছিল যে সে প্রভাকে বিয়ে করবে, সেদিন মুরসালিন চৌধুরী তাকে বলেছিল, দরকার পড়লে রিক্সাওয়ালার কাছে মেয়ে বিয়ে দিব, কিন্তু ইলাহানের সাথে মেয়ে বিয়ে দিব না। ইলহান না পছন্দ করায় তেমন কোনো কারণ ছিল না মুরসালিন চৌধুরীর কাছে। কিন্তু ছোট থেকে ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় ইলহানকে সে পছন্দ করত। ইলহানের সাথে বিয়ে না দেওয়ার জন্য সে অনেক কিছু করেছে, কিন্তু প্রভার ভালোবাসার সামনে জিততে পারেনি। মুরসালিন সাহেব এইসব কাজের জন্যই ইলহান বলে সে প্রভার জাহিল আব্বা। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। মুরসালিন চৌধুরীর ছুটি শেষ, তাই সে চলে গিয়েছে। ইলহান আর প্রভার বিয়ের মাস পার হয়ে গেছে। দুজনের মধ্যে আগের চেয়ে আরও বেশি সখ্যতা বেড়েছে। ইলহান সারাক্ষণ বউকে জ্বালাতে থাকে। ইরফান আর প্রেরণা দেখা হয়নি আর। প্রেরণার আর ইউসার রেজাল্ট এর দিন প্রভা আর ইলহান সহ সকলেই তাদের বাড়িতে এসেছিল, কিন্তু ইরফান আসেনি। সামনে এক্সাম, তাই পড়ালেখায় ব্যস্ত সে। ইলহানের ছুটি শেষের দিকে, তাই সে চিন্তা করছিল কোথাও ঘুরতে যাবে, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়ে ওঠেনি। সব মিলিয়ে প্রভা আর ইলহানের সংসার ভালোই চলছে। আজকের আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। বাইরে প্রচুর বেগে বাতাস বইছে, মনে হয় ঝড় হবে। সন্ধ্যার পর প্রভা সবার সাথে নিচে বসেছিল। রাত 8টা বাজে, এমন সময় সিঁড়ি দিয়ে ইলহানকে নামতে দেখা যায়। নিচে এসে ইরফানের বাইকের চাবি চাই ইলহান।
প্রভাকে ডেকে বলে বাইরে আসতে। ইরফান ভাইকে চাবি দিয়ে দেয়। ইলহানের মা বলে, এত রাতে কই যাবি? বাড়িতে বসে আর ভালো লাগছে না মা, একটু বাড়ির শহরটা টহল দিয়ে আসে। এত রাতে বউ নিয়ে বাইরে যাওয়া ঠিক হবে না। আমি আছি তো মা, শুধু শুধু ভয় পেও না তো। ইলহান নিজের মাকে আশ্বাস দিয়ে নির্ভয়ে থাকার জন্য, সেজন্যে তার ছেলে এক কথা মানবে না, তাই আর আটকালো না। ইলহান প্রভার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। যেহেতু রাতের বেলায় বের হচ্ছে, তাই আর জামা কাপড় বদলানোর কথা সে বলেনি। প্রভা দরজার সামনে এসে ইলহানের হাত ছেড়ে দেয়। ইলহান বাইকের সামনে দাঁড়ানো। প্রভা বলে, আপনি সবার সামনে আমার হাত ধরে টানটানি কেন করেন? আমার শান্তি লাগে। কি সহজ সাবলীল স্বীকারোক্তি ইলহানের। প্রভা কি বলবে বুঝতে পারে না, তাও বলে, শান্তি লাগলেই সবার সামনে হাত ধরবেন? বারে, আমার বউয়ের হাত আমি ধরে, তোর হাতে জ্বরে কেন? হাতটা কিন্তু আমার। আমি কি বলছি নাকি পাশের বাড়ির ভাবির হাত? অন্যের বউয়ের হাত ধরার সাহস আছে আপনার? প্রভার কণ্ঠে রাগ প্রকাশ পায়। যে কোনো মেয়ে নিজের স্বামীর মুখে এমন কথা শুনলে রেগে যাবে। ইলহান বাইকে বসতে বসতে বলে, নিজের বউ থাকতে অন্য বাড়ির বউয়ের হাত ধরা ঠেকা পড়নি আমার। কথাটা বলেই ইলহান বাইক স্টার্ট দেয়। প্রভাকে কিছু বলার সুযোগ দেয় না। প্রভা ইলহানের পেছনে বসে, কিন্তু ইলহানকে ধরে সে। ইলহান বাইকে স্পিড বাড়িয়ে দেয়। প্রভা পড়ে যেতে নেয়, যার কারণে তার হাতটা না চাইতেও ইলহানের শার্ট খামচে ধরে। প্রভার কাণ্ডে ইলহান হেসে দিয়ে বলে, কিরে, দূরে না থাকবি? থাক এখন। প্রভা জবাব দেয় না, বরং হাতের বাঁধনটা আগে চেয়ে শক্ত করে। ইলহান প্রায় মিনিট 20 বাইক চালায়। তারপর একটা শুনশান রাস্তায় গাড়ি থামায়। প্রভা বাইক থেকে নামে। ইলহান প্রভার হাত ধরে ধীর পায়ে হাঁটতে থাকে। প্রভা বলে, বাড়ি চলুন, রাত হয়ে গেছে। আর একটু পরে যাই। না, এখনই চলুন। প্রভাকে জোর করলেও প্রভা থামবে না বলে। ইলহান আর জোর করে না। রাস্তার কিছুটা সামনে থেকে একটা আইসক্রিম কিনে দেয় প্রভাকে। তারপর বাড়ি চলে আসে। ইলহান রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। প্রভা ইলহানের পাশে বসে আছে। ইলহান এতই বেঘরে ঘুমোচ্ছে যে প্রভা এতক্ষণ যাবৎ ডাকছে, সে কোনো সাড়া দিচ্ছে না। প্রভা ইলহানের কানের কাছে গিয়ে ফু দেয়। ইলহান নড়ে চড়ে ওঠে, কিন্তু তার ঘুম ভাঙে না। প্রভা আরেকবার ইলহানের কানে ফু দেয়। এইবার আগের বারের থেকে ইলহানের কানে বেশি লাগে। ইলহান হাত দিয়ে কান ডলতে থাকে, কিন্তু ঘুম থেকে ওঠে না। প্রভা ইলহানের হাত সরিয়ে আগের থেকে জোরে ফু দেয়। ইলহান কানের কাছে হাত আনলে প্রভা গালে থাপ্পড় মারে। থাপ্পড়টা বেশ জোরে সোরেই লাগে। প্রভা মৃদু আওয়াজ করে চিৎকার করে দিয়ে ওঠে। ইলহানের ঘুম ভেঙে যায়। শুয়ে থাকা অবস্থায় চোখ পুরোটা না খুলেও জিজ্ঞাসা করে, কি সমস্যা তোর? প্রভা ইলহানের দিকে তাকিয়ে আছে। ইলহানের চোখে ঘুমের রেশ স্পষ্ট। প্রভা থাপ্পড় খাওয়া গালে হাত রেখেই বলে, হ্যাপি বার্থডে। ইলহান প্রভার কথায় বুঝতে পারে না, জিজ্ঞাসা করে, কি বললি? প্রভা আবার বলে, হ্যাপি বার্থডে। এ কথা বলে প্রভা ইলহানের প্রত্যুত্তরে অপেক্ষা করে না, পাশে ফিরে শুয়ে পড়ে। ইলহানেরও ঘুমের রেশ কাটেনি, তাই সেও কথা না বলে প্রভাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইলহানের সাথে প্রভা একটা কথাও বলেনি। ইলহানের জন্মদিন 2 বছর ধরে বাড়িতে করা হয়নি, তাই প্রেরণা আর প্রেরণার মাকে আসতে বলা হয়েছে। বাড়িতে ছোটখাটো আয়োজন করা হবে। প্রভা সকাল থেকে ঘরে যায়নি, রান্নাঘরেই কাজ করছে মামিদের সাথে। প্রেরণা সোফায় বসেছিল। ইলহান পাশে এসে বলে, একটা কাজ করে দিবি? প্রেরণা মুখে কিছু বলে না, চোখ দিয়ে ইশারা করে কি কাজ তা জিজ্ঞেস করে। তোর বোনকে 2 মিনিটের জন্য ঘরে পাঠাবি প্লিজ, আই প্রমিস। সুদ সমেত বেনিফিট পেয়ে যাবে। প্রেরণা সেকেন্ড কয়েক চিন্তা করলো, তারপর সোফা থেকে উঠে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রভাত তার মামির পাশে দাঁড়িয়ে আছে। প্রেরণা এসে বলে, আপা, তুই লাস্ট যে লিপস্টিকটা কিনেছিস সেটা একটু দিবি প্লিজ? আমার কাজ আছে, তুই নিয়ে নে। কি কাজ তোর? আয় না, আমি কি জানি নাকি তোর জিনিস কই আছে? ঘরে গিয়ে জিজ্ঞেস কর, পেয়ে যাবি। ইলহান ভাই ঘরে নাই, তুই আয়। প্রভাত যেতে না চাইলে প্রেরণা তার মামির সামনে খ্যান খ্যান শুরু করে।
তারপর মামি যেতে বললে ইলহান ঘরে নেই জেনে প্রভা ঘরে যায়। প্রভা ঘরে প্রবেশ করতে প্রেরণা বাইরে থেকে দরজা আটকে দেয়। প্রভা ডাকলে প্রেরণা বাইরে থেকেই বলে, সরি আপা, এইবারের মতো মাফ করে দে প্লিজ। এই কথা বলে প্রেরণা নিচে চলে যায়। প্রভা জানে যে উপরে কেউ নেই, তাই অযথা চিৎকার করে গলা ব্যথা বাড়ায় না। সে খাটে উপর বসে আছে। ঘরে নিজের ফোন নেই, ইলহানের ফোনে তাদের বিয়ের ছবি দেখতে শুরু করে। মিনিট 5 পর ইলহান দরজা খুলে ভেতরে প্রবেশ করে। প্রভা হাতের ফোনটা রেখে দেয়। ইলহান এসে প্রভার পায়ের কাছে বসে, হাত দুটো ধরেই বলে, রাগ করেছিস? প্রভা জবাব দেয় না। ইলহান আবারও জিজ্ঞাসা করে, আমার দোষ কি সেটা তো বলবি? প্রভার রাগ বেড়ে যায়। একেই তো গালে থাপ্পড় মেরেছে, সেটা আবার ভুলেও গেছে। প্রভা ক্ষুব্ধ স্বরেই বলে, আপনি আমায় থাপ্পড় মেরেছেন ইলহান।